গুড ইভিনিং। চলে এসেছি আজকের নতুন একটা গল্প নিয়ে, কিন্তু পুরনো একটা বই থেকেই। এই বইটা থেকে আমি আগেও গল্প পড়েছি, বড়দের হাসি সমগ্র, সঞ্জীব চট্টোপাধ্যায়। হালকা হাসি, চোখের জল। মানে বোঝাই যাচ্ছে হাসির গল্প। আর আমরা এই বইটা থেকে আগে যে গল্পগুলো পড়েছি সেই গল্পগুলোর ধারা যদি আমরা ভাবি, তাহলে বোঝাই যাচ্ছে যে গল্পের মধ্যে দিয়ে কিছু একটা তো লেখক আমাদের কাছে কোনো একটা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটা তো আমরা গল্প পড়ার শেষে বুঝতে পারবো, জানতে পারবো কি বার্তা। শুরু করি। গল্পের নাম হলো মিলিটারি সিন্দুক। 53 নম্বর বাড়ির সামনে রিক্সাটা ঘ্যাঁচ করে ব্রেক কষলো। গ্রিল ঘেরা বারান্দায় একটা বাঁদর ঝুলছিল। সাট করে নেমে একটু ভেতরে রাখা একটা চেয়ারের পেছনে উঠে অদ্ভুত ভঙ্গিতে দাঁত খিঁচোতে লাগলো। আজকাল বাঁদর পোষার রেওয়াজ হয়েছে, নিজেদের চেনা সহজ হবে বলে বোধহয়। মা কি ছিলেন, মা কি হইয়াছেন, যাহা ছিলেন তাহাই আছেন। রিক্সা থেকে নেমে ভাড়া মেটাতে মেটাতে ঘাড় ঘুরিয়ে প্রসূন বললে, এ বাড়িতে এটা আবার কার আমদানি? রিক্সার হর্নের শব্দে মেজকর্তা বেরিয়ে এসেছিলেন। উত্তরটা তিনিই দিলেন, সেজকর্তার আমদানি। জানোই তো, রতনে রতন চেনে আর ভালুকে চেনে শাঁকাল। এসো এসো, চলে এসো, ভেতরে চলে এসো। তোমার জন্য আমরা সব হাঁ করে বসে আছি। প্রসূন ভয়ে ভয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলছে, তেরে এসে কামড়ে দেবে না তো? যেরকম দাঁত খিচোচ্ছে। ঠাকুরের নাম নিয়ে চলে এসো, কামড়াবে না। তবে গালে কি ঘাড়ে টাড়ে আঁচড়ে দিতে পারে, তেমন হলে চুন আছে লাগিয়ে দেওয়া হবে। বাবা, সে তো বড় সাংঘাতিক কথা। আমি বরং চলেই যাই, আপনারা যা পারেন করুন। মেজর সঙ্গে বাঁদরটা রীতিমধ্যেই বেশ খাতির হয়ে গেছে। গলার চেনটা টেনে ধরে বললেন, আমি ধরে আছি, তুমি ঝট করে ভেতরে চলে যাও। আজ এই বাড়িতে একটা ব্যাপার হবে, হেলা ফেলার ব্যাপার না। এই বাড়িতে বিশাল একটা সিন্দুক আছে। সেই সিন্দুকটা আজ খোলা হবে সকলের সামনে। সকলে মানে এই বাড়ির 5 ভাই, 5 বউ, 2 বোন আর 2 জামাই। ইতিমধ্যে 13 জনের বিশাল দল বড় ঘরের মেঝেতে থেবড়ে বসে পড়েছে। প্রসূন এসে গেছে, এইবার তালায় চাবি পড়বে। সিন্দুকটার একটা ইতিহাস আছে। মিলিটারি সিন্দুক। সিন্দুক আবার মিলিটারি হয় কি করে? এই বাড়ির কর্তা ছিলেন আর্মি অফিসার। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অমৃতসরে কামান দাগছিলেন, সেই সময় সিন্দুকটা তিনি ব্রিজ কম্পিটিশনে জিতেছিলেন। মিলিটারিতে সব ধীরে ধীরে ব্যাপার। ভলি চ্যাম্পিয়নকে হয়তো একটা কামানি উপহার দিয়ে দিতে পারে, ফুটবল চ্যাম্পিয়নকে তুলে দিলে একটা প্যাটার্ন ট্যাঙ্ক। ব্যাটার রিটায়ার করার পর বাড়ি নিয়ে যা, দেশে গিয়ে সপরিবারে চড়ে হাওয়া খেতে বেরোবি। এত বড় সিন্দুক সচরাচর চোখে পড়ে না। পুরো একটা পরিবার ভেতরে ঢুকে পিকনিক করতে পারে। যেমন আয়তন তেমনি মজবুত গঠন, শাবল মারলেও ভাঙবে না। চারপাশে মসৃণ স্টিলের পাত, আষ্টে পৃষ্ঠে লোহার গুল বসানো বিপর্যয় এক ব্যাপার। সিন্দুক না বলে দুর্গ বলাই ভালো। এই সিন্দুক কর্তার সঙ্গে সারা ভারত ঘুরেছে। কাবুল কান্দাহারে গিয়ে আখরোট, পেস্তা, বাদাম, খেজুর, কিসমিস গর্ভে ধারণ করেছে। দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে পোড়া হয়েছিল তেঁতুল। চট্টগ্রামে গিয়ে হয়েছিল সুপুরির গুঁদো। ঐতিহাসিক সিন্দুক। এক স্বদেশীকে আবার এর ভেতরে লুকিয়েও রাখা হয়েছিল বেশ কিছুদিন। তিনি এর মধ্যে বসে বসে অঙ্ক কষতেন। পরে তিনি মন্ত্রী হয়েছিলেন। মন্ত্রী হয়ে এই বাড়ির কর্তাকে রিপাবলিক ডের কুচকাওয়াজে দেখার পাস দিয়েছিলেন। কর্তা যথা সময় বললে ভুল হবে, সময়ের কিছু আগেই জরুরি তলব পেয়ে ওপরে চলে গেলেন। সেই তলব এলো মাঝরাতে সোজা হৃদয়ে। তখন পৃথিবীর সব পোস্ট অফিস বন্ধ। রেখে গেলেন জাদ্রের স্ত্রী আর পুত্রকন্যা। স্ত্রী বেশ কিছুদিন সংসার সমরাঙ্গনে কুচকাওয়াজ করলেন। যেসব ছেলেরা বিয়ে না করে প্রেম করে বেড়াচ্ছিল, তাদের প্রেম চটকে দিয়ে মনোনীতা পাত্রীর পাত্রস্থ করে দিলেন। মায়ের মনোনয়নে অবশ্য তারা মুগ্ধ। প্রেমের বউ আর সরাসরি পীড়ে থেকে উঠে আসা বউয়ে তারা বিশেষ তফাৎ দেখতে পাচ্ছেন না। সবাই এক, সেই পণ্ডিত মশাইয়ের গল্পের মতো, তদ্রূপ, তদ্বর্ণ, তদ্গন্ধ। বাড়তি যা সকলেই আসার সময় বাপের বাড়ি থেকে পরিমাণ মতন জিনিসপত্র গুছিয়ে এনেছে, কেউ বেশি কেউ কম। মাঠাকরুন এই চিড়িয়াখানাটিকে বেশ ম্যানেজ করেছিলেন। সবাই বলতো ক্ষণপ্রভার বাঙালি সার্কাস। নাম ছিল ক্ষণপ্রভা। দেখা গেল প্রভা মেলাচ্ছে না,
ক্রমশই বাড়ছে। তখন পিতামাতার দেওয়া নামের ভ্রম সংশোধন করে ক্ষণ শব্দটি খসিয়ে দেওয়া হল। প্রভা নামেই তিনি বাকি জীবন ভারতভূমে বিচরণ করে গেলেন। সবাই বলেন স্বামীর চেয়ে তার পার্সোনালিটি 1000 গুণ বেশি ছিল। কোনো ক্রমে অবস্থাটা যদি খোদার ওপর খোদকারি করে ঘুরিয়ে দেওয়া যেত, অর্থাৎ তিনি যদি স্বামী হতেন, তাহলে ফিল্ড মার্শাল হয়ে রিটায়ার করতেন অবশ্যই। 1 ডজন মানে কর্তাকে ধরলে 13 জনের অতালিমপ্রাপ্ত একটি ব্যাটালিয়নকে তিনি যে কায়দায় চালাতেন তার কোনো জবাব নেই, লাজবাব। সেজ বউ এখনও তার স্বামীকে বলে, তোমাদের গোঁফদারি ছাড়া আর কোনো পুরুষের লক্ষণ নেই। এই বাড়ির শেষ পুরুষ ছিলেন মা। তোমরা সবকটা মেনি বেড়াল, ছাপকা ছাপকা লুঙ্গি পরে ভুঁড়ি বের করে ঘুরে বেড়াচ্ছ। কথাটা উঠেছিল ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইন কাটা নিয়ে। বিল জমা পড়েনি বলে লাইন কেটে দিয়ে গেল সিএসসির পাওনাদার। ওই ঘটনা ছেলেদের আমলেই ঘটল। মেজর ওপর দায়িত্ব ছিল বিলের পাওনা মেটাবার। ভাগাভাগির সংসার। 1 ভাই মেটাবে ট্যাক্স, 1 ভাই রিপেয়ার করাবে যেখানে যা কিছু ভাঙবে চুরবে, 1 ভাইয়ের ঘাড়ে লৌকিকতা, অতিথি আপ্যায়ন। লাইন কেটে দিয়ে যাওয়ার পর মেজো অমায়িক হেসে বলেছিল, ভুলে গিয়েছিলুম। মেজো বউ ছাড়া কেউ বিশ্বাস করেনি এ কথা। মেজর কৃপণ বলে যৎসামান্য বদনাম আছে। ক্ষণপ্রভার জীবৎকালেও একবার এই ঘটনাটাই ঘটেছিল। মেজবাবু বিল হাপিস করে দিয়েছিলেন। ইলেকট্রিকের লোক এলেন লাইন কাটতে। ক্ষণপ্রভা এমন তেড়ে উঠলেন, তারা বললেন, ঠিক আছে, টাকা মিটিয়ে দিন। ক্ষণপ্রভা বললেন, 256 টাকা কি মুখের কথা? আমরা কি কালো টাকার কারবারি যে 5 বালিশের খোল থেকে নোট বেরোবে? কাল সকাল 11টার সময় তোমাদের দপ্তরে টাকা জমা পড়ে যাবে। যদি না পড়ে তখন তোমাদের কাঁচি এনো। ক্ষণপ্রভা সকলকেই তুমি বলে সম্বোধন করতেন। তার ওই চাপা ফুলের মতো রং, স্পষ্ট উচ্চারণ, চোখের উজ্জ্বল দৃষ্টি দেখে সাপ্লাইয়ের লাইন কাটা পার্টি বলে, আচ্ছা আমরা তাহলে আসি। ক্ষণপ্রভা বললেন, দাঁড়াও। তারপর সেই বিখ্যাত সিন্দুক খুলে বের করলেন ততোধিক বিখ্যাত নারকেল নাড়ুর কৌটো। জিনিসটা তিনি উপাদেয়ই বানাতেন। ক্ষীরটির দিয়ে সে এক পাগল করা ব্যাপার। ক্ষণপ্রভার হাতের রান্নার লোভে জামাইরা প্রায় ল্যাং ল্যাং করে সব কাজ ছেড়ে ছুটে আসত। আর এই আকর্ষণেই মনে হয় স্ত্রীদের খুব ন্যাওটা। শোনা যায় বড় জামাই নাকি বউয়ের কথায় ওঠবোস করে, কান ধরে এক পায়ে সারা রাত খাড়াও থাকতে পারে। ছোট অতটা নয়, তার কিছু এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আছে, তবে অষ্টপ্রহর খুবই নিতা করে। প্রসূন ঘরে ঢুকতেই সকলে সমস্যারে বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? তোমার জন্য আমরা সব হাঁ করে বসে আছি। প্রসূন কারণ বলতে যাচ্ছিল, তার আগেই নিতা বলে বসলো, কি চড়িয়ে এলে বুঝি? প্রসূন ভেংচি কেটে বললে, হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে চড়াতেই দেখছো। ও মা, না চড়ালে পান খেয়েছো কেন? কি আশ্চর্য, পান খাওয়ার সঙ্গে পান করার কি সম্পর্ক? খুব ঘনিষ্ঠ সম্পর্ক বাবা, তোমার তো আবার টেনশন সহ্য হয় না। আমি মরলে তুমি আগে দৌড়বে বোতলের সন্ধানে। বড় জামাই সন্দীপ বললে, আমাদের পাড়ার পটলদার মতো, বউ খাবি খাচ্ছে, ডাক্তার বললে লাস্ট স্টেজ, আর বোধহয় মিনিট 5। পটলদা বিছানার পাশ থেকে হাওয়া। ঘণ্টা 4 পরে ফিরে এলেন টলতে টলতে, হাতে ফুলের তোড়া, জড়ানো গলায়। সে কি আবৃত্তি! সন্দীপ আবার আবৃত্তির হিরো। আজকাল আবৃত্তি শ্রুতি নাটক খুব চলছে। একালের ভাষায় পাবলিক খুব খাচ্ছে। সন্দীপের একটু কবি মেয়েলি চেহারা, এইরকম একটা ঘর ভরা জমায়েত সহজে ছেড়ে দেবে? পটলদার আবৃত্তি নিজেই শুরু করে দিল। কি গম্ভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী, চলিতেছি যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর, ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব সবে। সন্দীপের স্ত্রী গীতা জর্দাপান ঠুসে একপাশে বসেছিল গম্ভীর মুখে। আজকের নাটকের সেই মুখ্য চরিত্র। ডান গাল থেকে বাঁ গালে পান ঠেলে ঠান্ডা গলায় বললে, তুমি কি পুরোটাই আবৃত্তি করবে? সন্দীপ থতমত খেয়ে বললে, আমি কেন করব? পটলদা করেছিলেন। সন্দীপ একেবারে গ্যালোপিং ট্রেনের মতো সিগন্যাল টিগনাল না মেনে চালিয়ে দিল। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। গীতা বললে, পটলদার বাবা। সবাই হো হো করে হেসে উঠল। আজ মোটেই হাসির দিন নয়। দীর্ঘ 1 বছর সকলেই ভীষণ উৎকণ্ঠায় আছে। অনেক কল্পনা জল্পনা, স্বার্থের লোভের টানাপোড়েন আজ শেষ হবে। যেই সিন্দুকের ডালা খোলা হবে অমনি বেরিয়ে পড়বে সব মাল মশলা, প্রভার যাবতীয় সম্পদ।
কারোরই স্পষ্ট ধারণা নেই কি আছে, কি থাকতে পারে। তবে আছে, বেশ কিছু আছে, থাকতেই হবে। সাবেককালের অনেক কিছু থাকার কথা, কাঁসার ভারী ভারী বাসন, সে যুগের সব ফলাও ডিজাইনের গয়নাপত্র, রূপোর বাসন, সোনার পিলসুজ। 1 বছর ধরে এক একজনের কল্পনা অনুসারে রকমারি সব জিনিস সিন্ধুকে ঢুকে পড়েছে। লোভে একেবারে সব চোখ চকচক করছে। উৎকণ্ঠায় বুকের ধুকপুকুনি সব এলোমেলো হয়ে গেছে। এতদিন খোলা হয়নি, সে তবু ভালো ছিল। আজ একেবারে মুখোমুখি। কে ভাগ করবে, কিভাবে ভাগ হবে, মহা সমস্যা, অসম্ভব টেনশন। মা মারা যাওয়ার মিনিট 15 আগে চাবিটি বড় মেয়ে গীতার হাতে দিয়ে বলেছিলেন, রাখ তোর কাছে, ঠিক 1 বছর পর খুলবি, তার আগে নয়। সকলকে কেন এমন ঝুলিয়ে রেখে গেলেন কে জানে। রীতিমতো নাটক। গত 1 বছর রোজ রাতে জোড়া জোড়া স্বামী স্ত্রী মশারির ভিতর ঢুকে ঘুম না আসা পর্যন্ত ক্ষণপ্রভার নিত্য শ্রাদ্ধ করেছে। মৃত্যুর পর মানুষের একবারই শ্রাদ্ধ হয়, ক্ষণপ্রভার মতো এমন দৈনিক শ্রাদ্ধ কজনের হয়? আর জীবিত শ্রাদ্ধ হয়েছে বড় মেয়ে গীতার। সোহাগের বড় মেয়ে, মাকে কি দিয়ে বশ করেছিল কে জানে। আমরা যেন সব বানের জলে ভেসে এসেছি। নিতা এখনো ভুলতে পারেনি। স্বামীর ওপর তার বিশ্বাস নেই। আজ লড়াইয়ের দিন, রেগুলার ফাইট করে মাল আদায় করতে হবে। আজ একটু সাদা চোখে থাকলে হতো না? নেশা করে পান চিবোতে চিবোতে ঢুকল। পেটে দুপাত্তর পড়লেই তো একেবারে দরাজ দিল রাজা হরিশ্চন্দ্র। প্রয়াগের মেলায় রাজা হর্ষবর্ধন। তখন যদি কেউ বলে তোমার বউকে দিয়ে দাও, বাবু অমনি একগাল হেসে বলবেন, নেবে? বেশ তো, নিয়ে যাও না। মায়ের একটা হার ছিল, 7-8টা দামি পাথর বসানো পেন্ডেন্ট। খুব ছোট ছিল, তবু চোখের সামনে মায়ের সেই রূপ ভাসছে। এক একটা রাত ভোলা যায় না। ওই এক রাতেই জীবন নাটকের টিকিটের দাম উসুল হয়ে যায়। সেই আলোর রাত, সুন্দর শহর। বাবা ড্রিঙ্ক করতেন, তবে মাত্রা রেখে। আর খেলেই বাবার ধারালো মুখ টকটকে লাল হয়ে যেত, সিনেমার নায়কের মতো দেখাতো। সিল্কের শাড়ি পরা মা, পিঙ্ক শাড়ি, পিঙ্ক ব্লাউজ, আঙুলে হিরে বসানো আংটি, গলায় পেন্ডেন্ট, পায়ে সাদা জুতো। মায়ের ছেলে মেয়ের সংখ্যা তো কম নয়, তারা কিন্তু মায়ের শরীর ভাঙতে পারে। আশ্চর্য কায়দায় মা যৌবন ধরে রেখেছিলেন অনেক দিন। বার্ধক্যে দেখতে হয়েছিলেন সাধিকার মতো। নিতা বলল, কই তুমি আমার মুখের কাছে হাঁ করো তো। প্রসূন বললে, কেন অবিশ্বাস করছো? তোমার না সব ভালো, ওই একটা মারাত্মক রোগ, আমাকে বিশ্বাস করো না। তোমাকে বিশ্বাস? তুমি যে মাল তাতে যে জানে সে জানে। মনে নেই তোমার জন্যে মাকে আমার শেষ দেখা হলো না? আমার জন্য? আগে হ্যাঁ, তোমার জন্য। তুমি তো ইভিনিং শোতে অনুরাধা দেখতে চলে গেলে। কেন গেলুম? কেন গেলুম সে তো তোমার জন্যই গেলুম। তুমি এখানে না এসেই ধাপ্পা মেরে দিলে। কন্ডিশন অনেক ইমপ্রুভড। মিথ্যেবাজি, চিটিংবাজ, অফিস আর বার, বার আর অফিস আর বার, বার আর অফিস, এই তোমার জীবনের সার হয়েছে। বারবার করে আমাকে জেরবার করে দিলে। মেজগিন্নি বললে, কাজের কাজ কিছুই হচ্ছে না, সময় চলে যাচ্ছে। আজ আবার টিভিতে খুব ভালো বই দিয়েছে। মেজগিন্নি আর মনের ইচ্ছে চেপে রাখতে পারলেন না। ইচ্ছে মানেই আশা, আশা অনেকটা আমাশার মতো, চাপতে চাপতে আর চাপা যায় না, উড়ে বাস বলে বের করে দিতে হয়। শাসন মানে না। মেজগিন্নি বললে, রূপোর বাসনের সেটটা মা কিন্তু আমাকে দিয়ে গেছেন। ব্যাস, যায় কোথায় ভীমরুলের চাকে ঢিল। সেজগিন্নি বললে, তোমাকে দিয়ে গেছেন? সে কথা কে শুনেছে? কে সাক্ষী? মেজকর্তা বললেন, আমি সাক্ষী আছি। মা বললেন, বিয়েতে তুই সবচেয়ে বেশি ঠকেছিস, কিচ্ছু পাসনি, কাঁসার আর রূপোর বাসন তোরা নিস। ছোটকর্তা বললে, বাবা, এই যে দেখি বাবার বাবা, তুমি আবার কাঁসাটি যোগ করে দিলে। তোমার কাজ আছে গুরু। মেজগিন্নির চোখ মুখ লাল হয়ে উঠেছে। ফোঁস করে বললেন, তুমি বিয়েতে সবচেয়ে বেশি ঠকেছ? আমার বাবা হত্যুকি দিয়ে বিয়ে করেছে? হ্যাঁ, বেঈমান কোথাকার। ফি বছর একবার করে শ্বশুরবাড়ি যাবে আর দেড়ে মুশে সব নিয়ে আসবে। আজ 20 বছর ধরে সুস্থ, তবু তোমার হয় না। এবার কিছু পেলে না, তাই বর্দার সাইকেলটা নিয়ে চলে এলে। ছোট ভাই বলে উঠল, স্টপ স্টপ, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। মেজকর্তা মেজগিন্নির দিকে কসকসে একটা দৃষ্টি হেনে কটমট করে ঘর থেকে বেরিয়ে গেল। প্রসূন বলল, ও মা, চলে গেল যে? কোরাম হবে তো। মেজগিন্নিও কর্তার পদাঙ্ক অনুসরণ করলো। প্রসূন বলল, যা, জোরে খসে গেল। দুজনের কি মিল মাইরি, একেবারে চখাচখি। নিতা দাবড়ে উঠলো, চুপ করো, ভদ্র সমাজে মাতলামি করো না। যাব বাবা, মাতলামি হয়ে গেল। দুটো মাত্র জিন খেয়ে এসেছি, আমি কটা পর্যন্ত স্ট্যান্ড করতে পারি জানো? জেনে দরকার নেই আমার, তুমি চুপ করো। সেজকর্তা বললেন, এখন তাহলে কি হবে? মানভঞ্জন পালা। ওপাশের ঘরে দড়াম করে খিল তোলার শব্দ হলো। মেজগিন্নির গোঁসা হয়েছে।
বিছানায় উপুর হয়ে পড়েছে। দরজা দেওয়ার সময় খেয়াল করেনি মেজকর্তাও ঘরে ঢুকেছে। জানলার পাশে টুলের উপর বসে আছে চুপ করে। বসে বসে ভাবছে, 20 বছরেও সরমার স্বভাবটা পাল্টালো না। সম্পর্ক যেন রেডিওর ওয়েভ ব্যান্ড, কাঁটা এক চুল এপাশ ওপাশ হলেই স্টেশন কেটে যায়। সরমা উপুর হয়ে ফোঁস ফোঁস করছে। মেজ ফিরে তাকালো। সরমাকে যখনই সে এইভাবে শুয়ে থাকতে দেখে তখনই তার মাথাটা খারাপ হয়ে যায়। এতখানি বয়স এলো তবু গেল না, জয় করা গেল না, সব ঝাড় ফুঁক ভুলে ছুটে যেতে হয়। মেজ ধীরে ধীরে টুল ছেড়ে উঠে সরমার দিকে এগিয়ে গেল। কোমরের খোলা অংশে হাত দিতেই সরমা চমকে ধর্মর করে উঠে বসল। স্বামীকে দেখে আবার কাটা কলা গাছের মতো বিছানায় উল্টে পড়ল। মেজ আদুরে গলায় বললে, মাথা মোটা, কবে যে আমার বউটার একটু বুদ্ধিশুদ্ধি হবে? আরে বোকা, তোমার জন্য জমি তৈরি করছিলুম, এইটুকু বুদ্ধিও তোমার ঘটে নেই? সব মাটি করে দিয়ে চলে এলে। মা কেন আমাদের দেবেন? তার তো একটা কারণ থাকবে, জোরদার কারণ। হাউমাউ করে সবাই করে 12টা বাজিয়ে দিল। গাধা কি আর গাছে ফলে? মেজ বউয়ের পিঠের উপর ঢলে পড়ল। ভীষণ ভালোবাসা এসে গেছে, আর লাগাম টেনে ধরে রাখা যাচ্ছে না নিজেকে। এমন সময় দরজায় জোরে জোরে ধাক্কা। সেজোর গলা, কি তোমরা আসবে না? আমরাই যা পারি করে নেব। মেজগিন্নি স্বামীকে পিঠ থেকে পিঁপড়ের মতন ঝেড়ে ফেলে তড়াক করে উঠে বসলো। বসেই বলল, তার মানে আমরা কি মরে গেছি? সেজ বলল, মরনি, এত তাড়াতাড়ি মরবেই বা কেন? রেগে গেছো, বিষয় সম্পত্তির উপর বিতৃষ্ণা এসে গেছে আর কি, বয়সে যা হয়, বৈরাগ্য। মেজগিন্নি স্বামীকে বললে, কি বেড়ালের মতো গায়ের সঙ্গে লেপটে আছো বলো তো? এই কি সোহাগের সময়? চলো চলো, শকুনিরা সব বসে আছে। মেজকর্তা জোরে সভাস্থলে প্রবেশ মাত্র প্রসূন বললে, খেলা তাহলে শুরু হোক, হাফ টাইম হয়ে গেছে। সেজগিন্নি সঙ্গে সঙ্গে বলল, মা কিন্তু আমাকেও একটা জিনিস আলাদা করে দিয়ে গেছে। কি জিনিস? সমস্যারে সকলের প্রশ্ন। সোনার পিলসুচ। মেজগিন্নি প্রায় আতকে উঠলেন। সোনার পিলসুচ আছে নাকি? কর্তার দিকে ফিরে প্রশ্ন করলো, হ্যাঁ গো, আমাদের সোনার পিলসুচ ছিল। মেজকর্তা নাকে নস্যি ঢোকাচ্ছিল। জোরে নাক টেনে বোকা মুখে বলল, কি জানি। সরমা তেলেবুগুনে জ্বলে উঠল। তুমি জানোটা কি? হ্যাঁ, নস্যি, ঘুম আর দাবা। একটা সোনার পিলসুচের দাম জানো? ছোটগিন্নি বললে, তা এত লোক থাকতে মা পিলসুচটা তোমাকে দিলেন কেন? সেজগিন্নি সাধিকার মতো হেসে বললে, আমি একটু পুজো পাঠ করি তো, মা তাই বলেছিলেন ও জিনিস তোমারই কাছে মানায়, আমাদের 3 পুরুষের পিলসুচ। মেজগিন্নি বললে, পুজো পাঠ তুমি একাই করো বুঝি? তুমি এই ফ্যামিলির একমাত্র মীরাবাই। বাবা, রোজ এ বাড়ির সন্ধে দেয় কে? হ্যাঁ, 20 বছর ধরে শাঁখটা কে বাজায়? মেজকর্তা নাকি নাকি সুরে স্ত্রীকে সাপোর্ট করলো। দেখো না, যার ধন তার ধন নয়, নেপোয় মারে দই। এ বাড়িতে দীক্ষা তো শুধু তোমারই হয়েছে, কত বড় গুরুর শিষ্য তুমি বলো? সেজগিন্নি ব্যঙ্গের হাসি হেসে বলল, দীক্ষা হলেই কি আর সব হলো? দীক্ষা তো আজকাল কর্পোরেশনের টিকে দেওয়ার মতো, এক লট করে ধরে আর দাগ দেয়। কোনোদিনও তো 5 মিনিটের জন্য জব ধ্যান করতে দেখি না। মেজগিন্নি সুর করে বলে, দেখবে কি করে, আমি যে অজপা করি। প্রসূন বললে, বাবা সে আবার কি? সিন্দুক থেকে কি বেরোবে জানি না, তবে তোমাদের ভেতর থেকে যেসব মাল বেরোচ্ছে। সেজগিন্নি বললে, আমার স্বামী পরমানন্দের বংশধর, আমাদের রক্তে ধর্ম বিজবিজ করছে। সন্দীপ বললে, এভাবে তো হয় না, শেষ পর্যন্ত দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে। প্রসূন বললে, আমার ভাই একটা জিনিসেই লোভ, নিতার মুখে শুনেছি, দেখিনি কোনোদিন। শ্বশুরমশাইয়ের একটা রূপোর পেগ মেজার ছিল, ফ্রান্সের তৈরি। তোমরা কেউ মাল মশলা খাও না, তোমাদের কারুর কাজে লাগবে না, ওটা ভাই আমাকে দিও। হ্যাঁ, দেওয়াচ্ছি। নিতা হুঙ্কার ছাড়লো। এতকাল বাইরে বাইরে হচ্ছিল, এইবার বাড়িতে বোতল ঢুকবে, ছুতো একটা পেয়ে যাবে। তোমার বোতল না আমি ঘুচিয়ে দেব। তোমার বোতলের সঙ্গে এমন ভাসুর ভাদ্রভাবে সম্পর্ক কেন বলো তো? আরে ইউ তো এক ধরনের অ্যালার্জি। সন্দীপ হঠাৎ নড়ে চড়ে বসে বলল, সকলেরই না সময়ের দাম আছে, আপনারা যা শুরু করেছেন তাতে কাজের কাজ কিন্তু কিছুই হবে না। ছোট ভাই বললে, সিন্দুক খোলার আগে আমি জানতে চাই ভাগাভাগিটা কিভাবে হবে, কে করবে, কি জন্য করবে? মা আমাকে একটা স্কুটার কিনে দেবেন বলেছিলেন টাকা রাখা আছে। আমার 12 থেকে 14,000 টাকা চাই, আজই চাই, এক্ষুনি চাই। নিজ ভাই বললে, এসব কথা তুই কাকে বলছিস? কে দেবে তোকে? এই তো পথে এসো, আমারও তো সেই একই প্রশ্ন, কে দেবে, কি বেসিসে দেবে? সিন্দুক তো আর দেবে না। প্রসূন বললে, সব বের করে একটা লিস্ট করা হোক, তারপর নিজেদের মধ্যে একটা বোঝাপড়া এসে ভাগাভাগি করে নিলেই হয়।
সে যে বললে সে ধরনের বোঝাপড়ায় আসতে হলে তো শুধু লিস্ট করলে চলবে না, প্রত্যেকটা জিনিসের ভ্যালুয়েশন বের করতে হবে। সব জুড়ে যত টাকা হবে সেইটাকে এইবার সমান ভাগে ভাগ করে নিতে হবে। মেজো বললে সমান মানে? সমান ভাগ কেন হবে? গীতা আর নিতা একটা পার্সেন্টেজ পাবে, ওদের তো সব বিয়ে হয়ে গেছে। গীতা বললে বিয়ে হলেই হয়ে গেল? মা বাপের বিষয় সম্পত্তিতে মেয়েদেরও সমান অধিকার। মেজো এক ধরনের অদ্ভুত হেসে বললে, বলে বটে, তবে কোনো মেয়েই সেভাবে দাবি করে না, আর করবেই বা কেন? তাদেরও তো একটা চক্ষু লজ্জা ভদ্রতা আছে। নিতা বললে আমাদের নেই, আমাদের চক্ষু লজ্জা নেই, আমরা সমান ভাগ চাই। ছোট বললে ব্যাপারটা তাহলে কোর্ট কাছারির দিকেই চললো, সেই ভালো, সিন্দুকটা তাহলে না খোলাই ভালো। সন্দীপ বললে কোর্ট কাছারি? ও বাবা, সে তো বিষ পাও জলে গিয়ে পড়া। তার চেয়ে নিজেদের মধ্যে থেকে একজনকে নেতা নির্বাচন করে তার নির্দেশ মতো ভাগাভাগি করে নেওয়াই তো উচিত। ছোট বললে নির্বাচন মানেই তো ভোট, ভোট মানেই রাজনীতি। এ বাড়িতে একমাত্র আমি অ্যাক্টিভ পলিটিক্স করি, বাকি সবাই তো মেনিমুখ মেদা মারা। নেতা হতে হলে আমাকেই হতে হবে। মেজো বললে এ তো তোর রাজনীতি নয় রে, এসব ব্যাপারে চিরকালটা যা হয়ে আসছে তাই হবে। বড় যে সেই নেতা হবে, তার কথা মতোই সব হবে। শাস্ত্র কি বলে জানিস? পিতার অবর্তমানে নেক্সট যে ছেলে বড়, সেই পিতার মতো। বর্দা নেই, আমি আছি, তার মানে আমিই এখন পিতার মতো। আমি সিন্দুকটা খুলবো, যখন খুলবো তখন ঘরে কেউ থাকবে না, এক এক করে বের করে সাজিয়ে দেবো আমি, তারপর সবাইকে ডাকবো, সবাই আসবে। আমি আমার খুশি মতো এক এক করে যাকে যা দেব, তাইতেই সে সন্তুষ্ট হয়ে সরে পড়বে। আহারে, নিতা সুর করে বলে উঠল, কি আনন্দ মেজদা, আনন্দধারা বহিছে ভুবনে। পিতার অবর্তমানে তোমার আর পিতা হয়ে কাজ নেই, আমরা অনাথই থাকতে চাই, তাইতেই আমাদের আনন্দ। মেজগিন্নি সঙ্গে সঙ্গে স্বামীর মামলা হাতে নিয়ে জাদ্রেল ব্যারিস্টারের মতো এগিয়ে এলো। গম্ভীর মুঠে বলে, ঠাকুরজি, বিষয় সম্পত্তি বড় না সম্পর্ক বড়? হ্যাঁ, মেজদা তোমাদের চেয়ে অনেক বড়, তার তো একটা মান সম্মান আছে। সকলের সামনে তুমি কাকে এইভাবে অপমান করলে, নিজের দাদাকে? নিতা বললে, বেশ করেছি, মেজদা দেশে গিয়ে ধান জমি বিক্রি করে এলো, সেই টাকা কোথায়? সে টাকা তোমার মেজদা গুনে গুনে সব মায়ের হাতে তুলে দিয়েছে। 6টা ডিসি ফ্যান বিক্রি করা টাকা, সেটা কোথায় গেল? সে টাকাও মাকে দেওয়া হয়েছে। এই বাড়ি তৈরির পর 5,000 ইট, 20 বস্তা সিমেন্ট বেচেছিল, সেই ইট সিমেন্ট বিক্রির টাকা কোথায় গেল? সব মায়ের হাতে তুলে দিয়েছিল। নিতা খিলখিল করে হেসে বলল, ভালো টেকনিক, মা তো নেই, সবই এখন মায়ের কাছে, প্রমাণের কোনো উপায়ও নেই। প্রসূন বললে, কি ছোট লোক আমি হচ্ছে নিতা, তোমার তো এরকম লোভ ছিল না, হঠাৎ লোভী হয়ে উঠলে কেন? এই তুমি থামো তো, বেশি বকো না, তোমার দামি নেশা চটকে যাবে। মেজগিন্নি বললে, তোমার বিশ্বাস হচ্ছে না? মেজদা যদি দিয়েই থাকে সব টাকা, তাহলে তো সেই টাকা সিন্ধুকেই থাকবে। মেজকর্তা বেশ বড় অ্যাক্টিভ নস্যি টেনে বললে, সেটা আমাদের জানার কথা নয়, সে জানবে মায়ের পেয়ারের মেয়ে গীতা, যত প্রাণের কথা ওর সঙ্গেই হতো না। মেজো একটা চাল চাললো, পুরো সন্দেহটাই ঘুরিয়ে দিতে চাইলো বোনের দিকে। সিন্ধুকের চাবি গীতার কাছে। গীতার সঙ্গে সঙ্গে বললো, সে টাকা সিন্ধুকে নেই, আছে ডানকুনিতে। সকলে সমস্বরে বলে উঠলো, ডানকুনিতে? সেখানে কে আছে? মেজোর মুখ শুকিয়ে গেল, স্ত্রীর দিকে করুণ চোখে তাকালো। গীতা বলল, ডানকুনিতে কে আছে? মেজদার 3 কাঠা জমি আছে। প্রসূন বলে, তাই নাকি? মেজদা তো তাহলে ল্যান্ডলর্ড। ভাইয়েরা গুঞ্জন করে উঠলো, মেজদা তুমি জমি কিনেছো? কই, আমাদের জানাওনি তো। মেজো আমতা আমতা করে বললে, জানিসই তো চিরকালই আমি প্রচার বিমুখ, নিজের ঢাক নিজে পেটাতে পারি না। ছোট ভাই বললে, তা আর জানি না, একেই বলে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। মেজগিন্নি বললে, কেউ যদি নিজের টাকায় জমি কেনে, কিছু বলার আছে কারোর? কেউ মদ খেয়ে টাকা ওড়াচ্ছে, আর কেউ সঞ্চয় করে 3 কাঠা জমি কিনছে, অন্যায়টা কি হয়েছে তাতে? হ্যাঁ, এতে হিংসে করার কি আছে? নিতাকে ঠেস মারা হলো। নিতা না রেগে বললে, হিংসে নয় গো বৌদি, সন্দেহ। আজকাল জমি কেনা তো সহজ নয়, মেজদার যা রোজগার তাতে সংসার চালিয়ে দুম করে একটা জমি কেনা যায় না। মেজকর্তা হঠাৎ ভীষণ রেগে গিয়ে বললেন, টাকাটা যদি মেরেই থাকি বেশ করেছি, কার বাপের কি? সন্দীপ বললে, হোল ব্যাপারটা তো ক্রমশই নোংরামির দিকে চলে যাচ্ছে। ছোট ভাই বললে, তা তো যাবেই, জায়গা জমি বিষয় সম্পত্তি খুব একটা পরিষ্কার জিনিস তো নয়। সন্দীপ বললে, গীতা তুমি চাবিটা ফেলে দাও, আমরা এবার চলে যাব। তোমার অত ইন্টারেস্ট কিসের? হ্যাঁ, এই পিঠে ভাগ তোমার ভালো লাগছে? সেজ ভাই বললে, পালালে তো চলবে না, মাল বুঝিয়ে দিয়ে যেতে হবে, তা না হলে আমাদের সন্দেহ হবে। গীতা বললে, কিসের সন্দেহ? মাল না মিললেই মনে হবে তুই ঝেড়ে দিয়েছিস। না মিললে মানে? কিসের সঙ্গে মেলাবে? ক্যাটালগ আছে নাকি?
লেখা নেই, তবে মাথায় আছে, আমাদের প্রত্যেকের মাথায় আছে, এই ছিল ওই ছিল। যেমন শুনেছি মায়ের একটা হীরের আংটি ছিল, একজোড়া নীলা বসানো সোনার সাপ তাগা ছিল। প্রসূন বললে, এসব কেউ দেখেছে কোনোদিন? এ তো দেখার জিনিস নয়, শোনার জিনিস, কানাকানি করার জিনিস। তাহলে কানেই থাক না, চোখে দেখার প্রয়োজন কি? সিন্দুকটাকে আরো ভালো করে সিল করে চাবিটা বিসর্জন দিয়ে দেওয়া হোক। ছোট বউ বলে, সেই ভালো, এই নিয়ে অনেক দিন ধরে জলঘোলা হচ্ছে, মন কষাকষি, মুখ ভার, বাঁকাচোরা কথা, আর ভালো লাগছে। সন্দীপ বললে, আর একবার ইন্টারভেল হোক, আমার 1 কাপ করে চা খেয়ে একটু আমরা শক্তি সঞ্চয় করে নিই। সকলের একমত, বেশ তাই হোক। সেজ আর ছোট বউ চা করতে চলে গেল। মেজকর্তা বললে, একটা জিনিস লক্ষ্য করছি, সেই নকশাল আন্দোলনের পর থেকে ছোটরা আর বড়দের তেমন মানতে চায় না। বয়সের সম্মান দেশ থেকে উধাও, মূর্তির মাথা কাটছে, শিক্ষকদের ধরে ধরে ঠ্যাঙাচ্ছে, জ্যাঠামশাইয়ের কাছা খুলে দিচ্ছে। আমি সেই কারণেই ধার দেনা করে সেই ডানকুনিতে 1 টুকরো জমি কিনে ফেললুম। খাই না খাই শেষ জীবনটা শান্তিতে থাকা যাবে বাবা। প্রসূন বলে, ভালো করেছেন, এ বাড়িতে গ্যাঞ্জাম ক্রমশই বাড়বে, সকলের সংসার বড় হতে শুরু করেছে। আরে ভাই, এখনই বাথরুমের লাইন লাগাতে হয়। সন্দীপ বললে, আচ্ছা এই বাড়ির অংশটা কি করবে? ভাইদের মধ্যে যে কিনতে চায় তাকে বেচে দেবো। যদি না চায়, চাইতেই হবে, নয়তো বাইরের ভাড়াটে ঢুকে পড়বে। আপনার অনেক পেঁচপোচ জানা আছে তো মেজদা। মেজকর্তা প্রশংসা ভেবে মুচকি মুচকি হেসে জোরে জোরে নস্যি টানতে লাগলেন। কাপ কাপ চা এসে হাতে হাতে ঘুরে গেল। ঘর উৎকণ্ঠায় স্তব্ধ। এইবার সিন্দুক খোলা হবে। গীতার হাতে সোনালি রঙের সেই লোভনীয় লম্বা চাবি দুলছে। চাবি 2.5 পাক খুললেই খুলে যাবে সিন্দুকের জগৎ। দীর্ঘ 1 বছরের অপেক্ষার অবসান। গীতা জানলার ধার থেকে সিন্দুকের দিকে ধীরে ধীরে এগোতে এগোতে বলে, আমি তাহলে খুলছি এবার। সকলে টান টান, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। আমারও টেনশন হচ্ছে। মেজকর্তা নস্যির টানটি সমাপ্ত করে পাজামার পিছনে আঙুল মুছছে। গীতা সিন্দুকের মাথাটা তোয়ালে দিয়ে ঝাড়ছিল। মেজ বলল, আরে ঝাড়াঝাড়ি পরে হবে। সেজে বলে, হ্যাঁ হ্যাঁ, খোলার পর ঝাড়াঝাড়ি, ঝাড়পিট তো হবেই। সময়টা ভারী সুন্দর। সূর্য সবে অস্ত গেছে, আকাশ লাল, পাখি ফিরছে বাসায়। এইরকম সময়েই ক্ষণপ্রভাও ফিরে গিয়েছিল তার আবাসে। মায়ের কথা এদের আর তেমন মনে পড়ে না। মা এখন সিন্দুক। গীতা সিন্দুকটাকে পরিষ্কার করতে করতে বললে, এ ঝাড়াঝাড়ি সে ঝাড়াঝাড়ি নয়, এ হলো ধুলো ঝাড়া। তোমরা তো কেউ ধুলোটাও ঝাড়ো না। প্রসূন বলে, ধুলো ঝেড়ে কি হবে? ঝাড়তে হলে সোনাদানা ঝাড়াই ভালো। সন্দীপ বললে, মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার। গীতা চাবি ঢোকাচ্ছে। সবাই চুপচাপ। চাবি ঘুরছে। 1, 2, আধ। ডালাটা জীবন্ত প্রাণীর মতন লাফিয়ে উঠল। ক্ষণপ্রভার ঘুম ভাঙছে। গীতা সকলের দিকে তাকিয়ে অনুমতি নিল। খুলি তাহলে? হ্যাঁ হ্যাঁ, আর দেরি কেন? হার ধৈর্য নেই। 1 বছরের ধৈর্যের বাঁধ এইবার ভেঙে পড়েছে। ডালাটা বেশ ভারী। খোলার সময় 3টে কবজা, 3টে চড়াইয়ের মতো 3বার কিচ করে উঠল। অদ্ভুত একটা পুরনো গন্ধ হালকা হয়ে ছড়িয়ে পড়ল ঘরে। প্রাচীনের একটা গন্ধ আছে। ডালাটা সম্পূর্ণ সোজা হওয়ার সময় আর একবার শব্দ হলো, ক্ষণপ্রভার কণ্ঠস্বরের মতো। কিরে, তোরা ভালো আছিস? 2 জামাই ছাড়া আর সবাই ঠেলাঠেলি করে এগিয়ে গেল সিন্দুকের কিনারায়। 4টে ধার নেমে গেছে গভীরে। অন্ধকার ছলছল করছে। কে একজন বলল, টর্চ টর্চ, একটা টর্চ লাগবে। কে একজন বলল, আরে টর্চ লাগবে না, ওই দেওয়ালের আলোটা জ্বেলে দাও। গীতা এই ফাঁকে কখন সরে এসেছে। 3 ধারে ছেলে আর বউয়েরা কুতোকুতি করছে। মেজো বললে, কই কি আছে? কিছুই তো দেখছি না। সেজো বললে, একটা টিনের বাক্স পড়ে আছে তলায়। নিচু হয়ে হাত বাড়িয়ে তুলতে গেল। মেজো বললে, আমি তুলবো, আমি, সব কিছুরই একটা শাস্ত্র আছে। মেজো ক্ষিপ্র গতিতে নিচু হলো। মাথাটা ঠুকে গেল ডালায়। সামনে তেমন চুল নেই। অন্য সময় হলে এই লাগাতেই উফ করে উঠত। এখন আর দেহবোধ একেবারেই নেই বললেই চলে। মেজো 2 হাতে মাঝারি মাপের চৌকো একটা টিনের বাক্স তুলে আনলো। টফি ছিল কোনো কালে। ঢাকনায় নিষ্পাপ একটি শিশুর হাসি হাসি মুখ। সমস্যারে সকলের প্রশ্ন, কিছু আছে? আছে কিছু? খোলো খোলো খোলো। ধীরে ধীরে মরচে পড়েছে। ঢাকনা সহজে খুলছে না। মেজ স্ত্রীকে বললে, তোমার আঙুলে তো বড় বড় নখ। সবাই একবারে হই হই করে উঠলো, আমাদেরও নখ আছে, আমাদেরও নখ আছে। মেজগিন্নির হাতে বাক্স। এক মুখ হেসে বললে, আমার নখ সবচেয়ে বড়। মেজগিন্নি বাক্সটা নিজের কোলে ফেলে বাক্সর ঢাকনা খুলেই ভয়ে ও মা বলে উঠল। চারপাশ থেকে ঘিরে এলো সবাই। ভিতরে নীল 1 টুকরো ভেলভেট, তার উপর পাশাপাশি পড়ে আছে 2 পাটি বাঁধানো দাঁত।
হাসছে ক্ষণপ্রভার দেহহীন খিলখিল হাসি। জেনারেটর চলতে চলতে থেমে গেলে যে ধরনের অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে, সারা ঘর সেই রকম থমথমে, জেলির মতো সব থকথকে মুখ। মেজগিন্নির কোলে বাক্স, সেই বাক্সে নীল ভেলভেটের উপর দুপাটি সাদা দাঁত অনন্তের হাসির মতো ঝকঝক করছে। মানে ক্ষণপ্রভার আবার 1 বছর ধরে শ্রাদ্ধ হবে। এই লাস্ট 1 বছর ধরে শ্রাদ্ধ হয়েছে, আবার ক্ষণপ্রভার শ্রাদ্ধ হবে। পৈতৃক সম্পত্তি থাকাও মানে আর কি একটা খুবই ঝামেলার ব্যাপার আর কি, বিশেষ করে যদি অনেক ভাই বোনরা থাকে। আমার পরিচিত এরকম অনেক লোকজন আছে আর কি, মানে আমার বাবা মায়েদের জেনারেশনে এরকম অনেকে আছে যে বছরের পর বছর ধরে বাড়ি ভাগাভাগি কি করে হবে এবং বাড়ি ভাগাভাগি করা যাচ্ছে না বলে কেউ কাউকে বিশ্বাস করে না। যে কারণে কি হচ্ছে, ভাগাভাগিটা যে প্রপার করা যেতে পারে সেটা কাউকে আর বিশ্বাস করে করা যাচ্ছে না। তাই সারা জীবন ধরে এক কামরার একটা ঘরে তারা থেকে গেছে। বাকি পুরো জায়গায় কিন্তু জায়গা রয়েছে, মানে 4টে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া যায়, কিন্তু ঘর আর কেউ তুলছে না। কারণ একটা ছাদের নিচে 4-5টা ঘর, 4-5জন ভাই আর কি, ভাই বোন, তারা ওই 4-5টা ঘরেই থাকে। এবার 4-5টা ঘরের উপর ঘর তুলতে গেলে তো সবাইকেই খরচ ভাগ করে নিতে হবে। কেউ ভাগ করবে না, কারণ কী করে ভাগ করবে? ভাগ করতে গেলে তো অনেক কিছু সমস্যা, কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। এরা বহুত ক্যাচাল। খুব ভালো। আমার বাবার কোনো পৈতৃক কোনো সম্পত্তি নেই, আমার কোনো ভাই বোনও নেই, আমার এইসব কোনো ক্যাচাল নেই। থাকলেও বোধহয় ক্যাচাল সেরকম হতো না। ঝামেলার এড়িয়ে যাওয়ার জন্য আর কি বলা হতো যে ঠিক আছে, ইটস ওকে। যাই হোক, বললাম যে গল্পের কিছু একটা তো মেসেজ থাকবেই। তো সেরকমই একটা মেসেজ রয়েছেই যে কোথাও গিয়ে মানুষ সম্পর্কের ওপর গিয়ে সম্পত্তি ধরে নিয়েছে আর কি। সম্পত্তিটা ইম্পর্টেন্ট, মানে 4 বেলা ভালো খেতে হবে, 4টে সোনার গয়না লাগবে, এরকম আর কি। সবাই নয়, কেউ 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 তো নিশ্চয়ই, তা নাহলে গল্পটা কেন লিখলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। যাই হোক, আজকে হলো মজার গল্প। আমি খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, যে আমারও টেনশন হচ্ছিল যে যখন অত বর্ণনা দিচ্ছে যে সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা বাড়ি ফিরে আসছে, আমার হচ্ছে দরকার নেই, বল কি আছে সিন্ধুকের মধ্যে। যাই হোক, মজার গল্প। আজকের গল্প শেষ হলো। আবার দেখা হচ্ছে পরের দিন একটা অন্য গল্প নিয়ে, নতুন গল্প নিয়ে, কোনো একটা বই থেকে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।